লেখিকা সুমিতা চক্রবর্তী চ্যাটার্জির প্রতিশোধ। আজ 1 মাস হলো তনিমার বিয়ে হয়েছে। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার। তনিমা আর ওর স্বামী বিজয় দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। তনিমার আগের স্বামী 4 বছর আগে ওকে ডিভোর্স দিয়ে তারই প্রাক্তন প্রেমিকার সাথে সংসার করছে। আত্মমর্যাদা সম্পন্ন সুচাকুরে তনিমার পক্ষে ডিভোর্সের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বিজয়ও ডিভোর্সি। 2 বছর আগে ওদের ডিভোর্স হয়। ওদের 3 বছরের একমাত্র মেয়ে স্ত্রীর সঙ্গেই থাকে। বিয়ের পর প্রথম সপ্তাহটা সকলের সঙ্গে তনিমার বেশ ভালোই কাটে, কিন্তু তারপরই কোথায় যেন তাল কেটে যায়। ওপর দেখতে গেলে সবই ঠিক আছে, কিন্তু ভেতরে কোথাও যেন একটা অস্বস্তি কাজ করে। বিয়ের সপ্তাহখানেক পর একদিন শরীর খারাপ হওয়াতে তনিমা অফিসে যায়নি। দুপুরে খেয়ে দিয়ে ঘরে এসে বিছানায় শুয়েছে। বিছানার পাশেই একটি বড় জানলা, জানলাটা খোলা। পাশেই ফুল গাছের ছোট্ট একটা বাগান, পর্দা নামানো। হঠাৎও চমকে দেখে জানলার কোণের দিকে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে। করুণ মিষ্টি মুখখানি, 2 চোখ জলে ভরা। ডান হাতের তর্জনী দিয়ে ঘরের ভেতরের ওয়ার্ড্রোবটা দেখাচ্ছে। তনিমা বিছানা ছেড়ে ছুটে যায় জানলার কাছে, কিন্তু মেয়েটি যেমন হঠাৎ করে এসেছিল তেমনই হঠাৎ করেই যেন উধাও হয়ে যায়। তনিমা দ্রুত বাইরে আসে। বাচ্চাটিকে কোথাও দেখতে পায় না। শ্বশুর শাশুড়ি দুজনেই ঘুমোচ্ছেন। ও ধীরে ধীরে ঘরে ফিরে আসে। উত্তেজনায় ওর সারা শরীর কাঁপতে থাকে। শুধু মনে হয় বাচ্চা মেয়েটি ওকে যেন কিছু বলতে চাইছিল। রাত্রে ঘুমোবার সময় ও বিজয়কে ঘটনাটা জানায়। ঘরের মৃদু আলোয় বিজয়ের চোখ মুখ স্পষ্ট না দেখলেও তনিমার মনে হয় ঘটনাটা শুনেও যেন চমকে যায়, কিন্তু তা প্রকাশ না করে গলার আওয়াজ যতটা সম্ভব স্বাভাবিক করে বলে, ওসব তোমার মনের ভুল। অসুস্থ শরীরে ঘুমের চোখে কি দেখেছ? বিজয় ব্যাপারটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তনিমার মনের মধ্যে একটা অস্বস্তি থেকেই যায়। সকালবেলায় বাথরুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাওয়ার সময়ও দেখে বিজয় শ্বশুর শাশুড়ির ঘরে তাদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। ওকে দেখে তারা আলোচনা বন্ধ করে দেন। ওর কাছ থেকে কিছু যেন গোপন করার প্রচেষ্টা। ব্যাপারটা ওকে একটু অবাক করলেও এই নিয়ে ও আর মাথা ঘামায় না। আজ শরীর কিছুটা সুস্থ থাকাতে ও অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। সেই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। তনিমা পুরো ঘটনাকেই ভুলে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় ঘটনাটি আবার ঘটে এবং বেশ কিছুদিন বাদে ঘটতেই থাকে। শ্বশুর শাশুড়িকে বলেও কোনো কাজ হয় না। তারাও বিজয়ের মতো ব্যাপারটাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে কৌতূহলবশত তনিমা ওয়ার্ড্রবের ভেতরটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু সন্দেহজনক কিছুই পায়নি। এবার আর ও ব্যাপারটা ভুলতে পারে না। মেয়েটির মুখটি সারাক্ষণ যেন ওর চোখের সামনে ভাসতে থাকে। শ্বশুরবাড়ির লোকেরা বিষয়টি নিয়ে উৎসাহ না দেখালেও তনিমার মনে হয় সেদিন থেকে বাড়ির প্রত্যেকের মনে একটা চিন্তা ও অস্বস্তি কাজ করছে। বিজয় এমনিতেই কথা কম বলে। সেদিনের পর থেকে সে যেন আরও বেশি চুপচাপ হয়ে যায়। ওদের সবার আচরণ দেখে তনিমার ক্রমশ মনে হতে থাকে এই ঘটনার পেছনে নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে যা ওদের সঙ্গে যুক্ত। ধারণা বদ্ধমূল হয় যেদিন রাতে ঘরের ভেতর চাপা কান্নার আওয়াজ শোনে। সেদিন বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। রাতে সব কাজ সেরে ও বিছানায় এসে শুতেই বিজয় ওর কাছে সরে আসে। বিজয়ের আঙুলগুলো তনিমার শরীরে খেলা করতে থাকে। গত কয়েকদিনের চাপা টেনশন দুজনকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছিল। আজ বিজয়ের স্বতঃস্ফূর্ততা তনিমার দেহ মনের ধীরে ধীরে উত্তেজনার সৃষ্টি করে। দুজনেই ক্রমশ শরীরী খেলায় ডুবে যেতে থাকে। হঠাৎ ঘরের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ আর সেই সঙ্গে বন্ধ জানালাটার একটা পাল্লা জোর আওয়াজে খুলে যাওয়াতে তনিমা প্রচণ্ডভাবে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে জানলায় চোখ পড়তেই দেখে অঝোর বৃষ্টিতে বাচ্চা মেয়েটি দাঁড়িয়ে।
ও স্পষ্ট টের পায় বিজয়ের হাত ও শরীর মুহূর্তের জন্য শক্ত হয়ে ওঠে। জানলাটা যেহেতু বিজয়ের পেছনে, সেহেতু বাচ্চা মেয়েটিকে সে দেখতে পায় না। তনিমার কথায় জানলার দিকে তাকালেও বাচ্চাটিকে দেখতে পায় না। বিজয় তাকানোর সঙ্গে সঙ্গে তনিমাও আর তাকে দেখতে পায় না। কান্নার আওয়াজটাও বন্ধ হয়ে যায়। বিজয় কান্নার আওয়াজটা যে শুনেছে সে বিষয়ে তনিমা আজ নিশ্চিত, কিন্তু তনিমাকে অবাক করে বিজয় ব্যাপারটা অস্বীকার করে। ওকে বোঝানোর চেষ্টা করে যে জানলাটা নিশ্চয়ই আলগা করে লাগানো ছিল, তাই বাইরের ঝোড়ো হাওয়ায় তা খুলে গেছে, আর বৃষ্টির আওয়াজকেই ও কান্নার আওয়াজ বলে ভুল করেছে। তনিমা জানতে চায় তাহলে ওই সময় মুহূর্তের জন্য তার শরীর শক্ত কেন হয়ে গিয়েছিল। বিজয় সেই কথাও অস্বীকার করে বলে ভয়ে তনিমা নিজেই শক্ত হয়ে গিয়েছিল, তাই ওর ওই রকম মনে হচ্ছিল। সেই রাতে দুজনেই প্রায় জেগেই কাটিয়ে দেয়। তনিমার মনে অস্বস্তির সঙ্গে সঙ্গে একটা ভয়ও চেপে বসে। এই নিয়ে ঘরে বাইরে কারোর সঙ্গেও আলোচনা করতে পারে না। বিজয় এবং শাশুড়ি ওকে বোঝানোর চেষ্টা করেন যে এই রকম অলীক একটা ঘটনা পাঁচকান করলে ওরই মানসিক অবস্থা নিয়ে লোকের মনে সন্দেহ দেখা যাবে। যে গুরুত্বপূর্ণ পদেও চাকরি করে সেখানেও এর প্রভাব পড়বে। তনিমা প্রমাণের অভাবে কাউকে কিছু বলতে পারে না। ওর শুধু মনে হয় প্রথম থেকে এখনও পর্যন্ত পুরো ব্যাপারটা যদি ওর মনের ভুলই হবে, তাহলে বাড়ির অন্যদের মধ্যেও চিন্তা, অস্বস্তি, ভয় কাজ করবে কেন। রাতের ঘটনাটির কয়েকদিন পরে শাশুড়ি বাড়িতে সত্যনারায়ণ পুজো করানোর সিদ্ধান্ত নেন। এই বাড়িতে পুজোর নিমন্ত্রণ পাওয়া প্রতিবেশীদের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। তনিমার সঙ্গে প্রতিবেশীদের খুব বেশি আলাপ পরিচয় না থাকলেও অফিসে যাওয়া আসার পথে তাদের কারোর সঙ্গে কথাবার্তা হয়ে থাকে। তাদেরই কারোর কাছ থেকেও শুনেছে আগের বউয়ের মা ছিল না, বাবার কাছে সে বড় হয়েছে। বাবার অনেক বড় ব্যবসা ছিল। বিয়ের পর পুরো ব্যবসা তিনি তার একমাত্র মেয়ের নামে করে দেন, কিন্তু বিয়ের 2 বছরের মধ্যে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। মেয়েটি দেখতে সুন্দর না হলেও ব্যবহার ছিল খুবই সুন্দর। পাড়ার সকলেই তাকে খুব ভালোবাসত। এরকম একটি মেয়ের সঙ্গে বিজয়ের ডিভোর্সের ব্যাপারটা সকলের কাছে আশ্চর্যের বিষয়। আরও আশ্চর্যের বিষয় হলো পাড়ার কেউই বউটিকে বাড়ি থেকে যেতে দেখেনি। তবে প্রতিবেশীরা বিজয়দের কাছে শুনেছে রাত্রিবেলায় সে নাকি তার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এই নিয়ে তনিমা স্বামীর কাছ থেকে কোনো দিনই কিছু জানতে চায়নি। শুধু একদিন মেয়ের ছবি দেখতে চাইলে বিজয় জানিয়েছিল মেয়ের ছবি দেখলে মন খারাপ হয়ে যাবে বলে কোনো ছবি কাছে রাখেনি। উত্তরটা যদিও ওর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, তবু এই নিয়ে ও আর কথা বাড়ায়নি। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। এরই মধ্যে তনিমার প্রেগনেন্সি ধরা পড়ে। প্রেগনেন্সির 3 মাস পর একদিনও অফিস যাবে বলে বেরিয়েছে। এমনিতে অফিসের গাড়িতেও আসে যায়, কিন্তু সেদিন বিশেষ কোনো কারণে গাড়ি আসতে না পারায় ও ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। হঠাৎ ওর চোখে পড়ে সেই বাচ্চা মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে, আর ওর পেছন দিক থেকে একটা গাড়ি তীব্র গতিতে ছুটে আসছে। রাস্তায় এত লোক চলাফেরা করলেও কেউ মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছে না। ও প্রাণপণে চিৎকার করে ছুটে যায় বাচ্চাটিকে বাঁচানোর জন্য, কিন্তু বাচ্চাটির কাছে পৌঁছানোর আগেই হোঁচট খেয়ে ছিটকে পড়ে। তারপর ওর আর কিছুই মনে থাকে না। যখন জ্ঞান ফেরে তখন দেখে নার্সিংহোমের বিছানায় শুয়ে আছে। নার্সিংহোমে থাকাকালীনই ও জানতে পারে পড়ে যাওয়ার কারণে ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাড়ি ফেরার পথে বিজয় জানায় পাড়ারই একজন নাকি দেখেছে ও হঠাৎ 2 হাত তুলে চিৎকার করতে করতে একটা গাড়ির দিকে ছুটে যাচ্ছে। কেউ কিছু বোঝার আগেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সেই ব্যক্তি বাড়িতে খবর দিয়ে লোকজনের সাহায্যে ওকে নার্সিংহোমে নিয়ে যায়। বাড়ির লোকেরা তনিমার ওই রকম আচরণের কারণ জানতে চাইলে ও জানায় সেই সময়ের কথা ওর কিছুই মনে নেই। কিন্তু অনেক ভেবেও ও বুঝে উঠতে পারে না শুধুমাত্র ওর সঙ্গেই কেন এরকমটা ঘটছে। সন্তান হারানোর শোক ওর মনোবলকে অনেকটাই নষ্ট করে দেয়। ওই রকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে একটি খুশির আলো এইভাবে নিভে যাওয়াতে ও আরও বেশি ভয়ের অন্ধকারে তলিয়ে যেতে থাকে। দেখতে দেখতে আরও 3 বছর পার হয়। সন্তান হারানোর পর থেকে এই 3 বছরে সেই মেয়েটিকে ও আর দেখতে পায়নি। অপ্রীতিকর অন্য কোনো ঘটনাও ঘটেনি,
তবেই 3 বছরের স্বামী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে ওর চাপা এক মানসিক দূরত্বের সৃষ্টি হয়। সন্তান হারানোর পরও অনুভব করে বাড়ির অন্যদের উপর ঘটনাটি খুব বেশি রেখাপাত করেনি। ভাগ্যকে মেনে নিয়ে চলতে হবে, এই ধরনের মানসিকতা দেখাতে চেয়েছেন তারা। বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওদের ব্যবহার এবং আচরণ দেখে তনিমার কেবলই মনে হয়েছে ওদের শুধুই ও রোজগারের টাকার প্রতি আকর্ষণ ও ভালোবাসা, ওর প্রতি নয়। এরই মধ্যে একদিন ঘটে যায় সেই চরম দুর্ঘটনাটি। সেদিন শ্বশুর বাড়ির দিকের এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ। সকালবেলাতেই সবার যাওয়ার কথা, সেই মতো সকলেই তৈরি হয়ে নেয়। বিজয়ের গাড়ি বাড়ি থেকে কিছুটা দূরে ভাড়া করা একটা পার্কিং প্লেসে রাখা থাকে। বিজয় গাড়ি আনতে যায়, শ্বশুর শাশুড়ি তনিমাকে ডেকে বাইরে গিয়ে দাঁড়ান। তনিমা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় শাড়ির আঁচলে টান পড়ে। ও প্রচণ্ড চমকে পেছন ফিরে তাকাতেই মনে হয় ওয়ার্ড্রবের সামনে থেকে একটা ছায়া দ্রুত জানলার দিকে সরে যায়। ভয়ে ওর শরীর কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। ইতিমধ্যে বিজয় গাড়ি নিয়ে এসে বাইরে হর্ন দিতে থাকে। ও তাড়াতাড়ি শাড়ির আঁচলটা কিসে আটকেছে তা দেখতে গিয়ে দেখে ওয়ার্ড্রবের হাতলে আঁচলের একটা কোণ পেঁচিয়ে গেছে। হাওয়া বাতাস ছাড়া কি করে আঁচলটা এতটা উঁচুতে আটকাতে পারে তা ওর বুদ্ধিতে আসে না। কোনো রকমে দরজা বন্ধ করে বাইরে আসতেই ওর ফোন বেজে ওঠে। অফিস থেকে বসের আর্জেন্ট কল। একটা খুব দরকারি কাজে এখনই কিছুক্ষণের জন্য ওকে অফিসে যেতে হবে। ব্যাপারটা ওদের ভালো না লাগলেও মেনে নিতে হয়। ঠিক হয় বিজয় ওকে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাবা মাকে নিয়ে চলে যাবে। ও অফিস থেকে সোজা নিমন্ত্রণ বাড়িতে যাবে। ফেরার সময় সবাই একসঙ্গে ফিরবে। ট্যাক্সিতে বসে তনিমার ঘরে দৃশ্যটা বারবার মনে পড়ে। আবার খারাপ কিছু ঘটার ভয় ওর মনে বাসা বাঁধতে শুরু করে। অফিসে থাকাকালীনই ও চরম দুঃসংবাদটা পায়। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বিজয়ের গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। সামনে বসে থাকা বিজয় আর শ্বশুরের সেখানেই মৃত্যু হয়। পেছনের সিটে বসে থাকা শাশুড়ির প্রচণ্ড আঘাত লাগলেও তখনও জ্ঞান ছিল। তিনি তনিমার ফোন নম্বর উপস্থিত লোকেদের দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মাত্র একদিনে তিনি বেঁচে ছিলেন। সব কাজ মিটে যাওয়ার পর অভিশপ্ত মৃত্যুপুরীর মতো এই বাড়িতে একলা থাকা তনিমার পক্ষে সম্ভব হয় না। বাড়িটা প্রমোটারের হাতে দিয়ে ও বাবা মার কাছে ফিরে যায়। বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি করার সময় শোয়ার ঘরের ওয়ার্ড্রবের পেছনের দেওয়াল ভেঙে আবিষ্কৃত হয় এক কঙ্কাল। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা যায় কঙ্কালটি একটি নারীর। আরও জানা যায় যে তনিমার সঙ্গে বিজয়ের বিয়ের 2 বছর আগে মৃতদেহ দেওয়ালে গাঁথা হয়েছিল। পাড়া প্রতিবেশীদের সাহায্যে এবং অন্যান্য সোর্সের দ্বারা ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে এটাও প্রমাণিত হয় যে কঙ্কালটি ছিল বিজয়ের প্রথম স্ত্রীর। ধরে নেওয়া হয় সম্পত্তির লোভেই এই হত্যা। কিন্তু তাদের ছোট্ট মেয়েটির কোনো সন্ধান পাওয়া যায় না। তনিমা এখন বুঝতে পারে ও যে মেয়েটিকে দেখত সে বিজয়েরই সন্তান। মায়ের মৃত্যু রহস্য উন্মোচন করাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু মেয়েটির কি হয়েছিল তা জানা যায় না। আরও 2টি বিষয় ওর কাছে রহস্য হয়ে থাকে, যার কোনো উত্তর পাওয়া সম্ভব হয় না। 1, আত্মীয়ের বাড়ি সেদিন সবার একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আসা কাজটাই ওকে বাঁচিয়ে দেয়। তাহলে এর পেছনে কি কোনো অতৃপ্ত আত্মা ছিল যে প্রতিশোধ নিতে চেয়েছিল, শুধুমাত্র পাপীদেরই শাস্তি দিতে চেয়েছিল? আর 2, এই রকম পাপীর সন্তান এবং বংশধর যাতে পৃথিবীতে না আসে, সেজন্যই কি তার সন্তানকে গর্ভাবস্থায় নষ্ট করে দেওয়া হয়েছিল? এবং এর পেছনে কাজ করেছিল কি সেই একই আত্মা? গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।